সমসাময়িক আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা বলতে হংকং থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার এবং রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরিদ হোসেন। ডক্টর ফরিদ হোসেন, আপনাকে স্বাগত। প্রথমেই ভারত এবং যুক্তরাষ্ট্র প্রসঙ্গে কথা বলতে চাই যে ভারতের নির্বাচনকে প্রভাবিত করতে বাইডেন প্রশাসন $21 মিলিয়ন বরাদ্দ দিয়েছিলেন, এমনটা ধারণা করছেন ডোনাল্ড ট্রাম্প। সেক্ষেত্রে এই বিষয়টি দুদেশের সম্পর্কে কি ধরনের প্রভাব পড়তে পারে? আহ, আমাকে যুক্ত করার জন্য অনেক ধন্যবাদ। একটি বিষয় দেখেন যে আপনি যদি আমেরিকার ফরেন পলিসি, বিশেষ করে আমাদের সাউথ এশিয়াতে আমেরিকার ফরেন পলিসি যদি দেখেন, ইভেন আমি যদি একটু লার্জার স্কেলে বলি যে আমেরিকান ফরেন পলিসি ইন আমার এশিয়ান রিজনে, সেই জায়গায় কিন্তু ভারত আমেরিকার একটি অন্যতম মিত্র। এবং শুধু অন্যতম মিত্র নয়, বিশেষ করে আপনি দেখবেন যেটি হলো যে ইউএস এর ইন্দো স্পেসিফিক স্ট্র্যাটেজি, ইভেন কুয়াড, যেগুলো ট্রাইলিটারাল সিকিউরিটি অ্যালায়েন্স যেগুলো যেটি রয়েছে, সেই জায়গারও কিন্তু ইন্ডিয়ার আপনি যদি বলেন যেটা হলো যে ইন্ডিয়া কি পার্টনার হিসেবে কাজ করছে আমেরিকার সাথে। তো আমার মনে হয় যেটি হলো যে আপনি যদি এই বিষয়টা দেখেন যেটি হলো যে আহ, ইন্ডিয়াতে যে রিজিম, পলিটিক্যাল রিজিম ক্ষমতায় থাকুক না কেন, সেটা নরেন্দ্র মোদী বা সেটা কংগ্রেস হতে পারে, বাট আমেরিকায় আবার অন্য দিক থেকে যদি দেখেন যেটা হলো যে রিপাবলিকান বা ডেমোক্রেট যারাই ক্ষমতায় থাকুক না কেন, আমার মনে হয় যে এই দ্বিপাক্ষিক রিলেশন যে স্ট্রেনদেন যেটি আমরা লক্ষ্য করছি সেটি কিন্তু অটুট থাকবে। আমার মনে হয় না যেটি হলো যে আহ, নিউ দিল্লির এই এই যে আপনার, আপনি যদি বলেন যে নির্বাচনে তাদের যে ফান্ডিং নরেন্দ্র মোদীর এগেনস্টে, এই বিষয়গুলো আমার মনে হয় না যে খুব বড় প্রভাব ফেলবে। ডেফিনেটলি আমি যদি দেখি যেটি হলো যে ভারত এবং আমেরিকার যে পররাষ্ট্রনীতি, সেটি কোনো বিশেষ রাজনৈতিক দল বা বিশেষ ব্যক্তি দ্বারা প্রভাবিত হয় না। কারণ তাদের যেটি হলো যে পরস্পর পরস্পরকে প্রয়োজন। এক্ষেত্রে আমি যদি বলি নির্ভরশীলতার দিক থেকে, ডেফিনেটলি ইন্ডিয়ার অনেক বেশি প্রয়োজন মার্কিন যুক্তরাষ্ট্রকে। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন পলিসিতে, বিশেষ করে দক্ষিণ এশিয়ার যদি পররাষ্ট্রনীতি বলেন, সেই জায়গায় কিন্তু আহ, ইন্ডিয়া কিন্তু একটি গুরুত্বপূর্ণ পার্টনার হিসেবে বরাবরই ছিল, এবং তাদের গুরুত্ব কিন্তু আরো বাড়বে। আপনি যদি দেখেন যে পরিবর্তিত আহ, আহ, ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে কিন্তু সেই ইন্ডিয়ার যে সেই গুরুত্ব, সেটি কিন্তু আরো বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে এই অঞ্চলে চীনের যে উত্থান, এবং চীনের সাথে যে বিশেষ করে আহ, ইন্ডিয়া ছাড়া অন্যান্য দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোর যে সম্পর্কের উন্নতি, সেটি কিন্তু সেই জায়গায় কিন্তু ইন্ডিয়া একমাত্র আপনার ব্যালেন্সার হিসাবে, বা আপনি যদি বলেন যে ভারসাম্য রক্ষাকারী হিসাবে ভূমিকা পালন করতে পারে। যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক এবং কৌশলগত স্বার্থে স্বার্থের ক্ষেত্রে কিন্তু দক্ষিণ এশিয়ায়, এই জন্য ইন্ডিয়ার গুরুত্ব কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং পাবে। ডক্টর ফরিদ হোসেন, এবার ইউক্রেন ইস্যুতে জানতে চাই যে ট্রাম্পের একটি মন্তব্য, বিশেষ করে জেলেনস্কিকে নিয়ে তিনি যে মন্তব্যটি করেছেন যে ইউক্রেন যুদ্ধ বন্ধে দ্রুত পদক্ষেপ না নিলে তার দেশ থাকবে না। এই মন্তব্যটিকে আপনি কিভাবে দেখছেন, কিভাবে মূল্যায়ন করবেন? সেই সাথে জেলেনস্কিও কিন্তু ট্রাম্পের সম্পর্কে নেতিবাচক মন্তব্য করছেন, দুজনই দুজনের সম্পর্কে নেতিবাচক মন্তব্য করছেন, বিশেষ করে এই মন্তব্যটা যে তার দেশ থাকবে না। আহ, দেখেন এই জায়গায় আমি যে বিষয়টি মনে করি সেটি হলো যে ট্রাম্পের এই মন্তব্য কিন্তু একদিক থেকে সত্য আপনি ধরে নিতে পারেন। কারণ আপনি দেখেন যে 3.5 বছর ধরে চলমান এই যুদ্ধে রাশিয়ান বাহিনীর হাতে কিন্তু এখন আপনি 20% মতো কিন্তু টেরিটরি, বিশেষ করে ইউক্রেনিয়ান টেরিটরি রয়েছে। এবং ইতিমধ্যে কিন্তু আপনার হোয়াইট হাউস এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু পরোক্ষভাবে কিন্তু ইঙ্গিত দিয়েছেন যেটি হলো যে এই 20% টেরিটরি সেটি কিন্তু আসলে ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ তার জন্য কিন্তু রাশিয়া প্রস্তুত নয় এই টেরিটরি, বিশেষ করে ইউক্রেনকে ফেরত দিতে। আর অন্যদিকে যেটি হলো যে আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু এখন জেলেনস্কি কি বললো বা কি করলো সেটি কিন্তু আসে যায় না। ডোনাল্ড ট্রাম্প যে বিষয়টি করতে চাচ্ছেন সেটি হলো যে তাদের যে আহ, অর্থ অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক যে স্বার্থ, যেটি রাশিয়া কেন্দ্রিক, সেগুলো কিন্তু অ্যাচিভ করার চেষ্টা করছেন। এই জায়গায় জেলেনস্কি কিন্তু
একজন একটি ব্যক্তি হিসাবে কিন্তু ধরা হচ্ছে। আর জেলেনস্কি যেহেতু বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, সেক্ষেত্রে কিন্তু জেলেনস্কি আপনি যদি বলেন যেটা হলো যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের আরেকটি বড় টার্গেট। আর অন্যদিকে আপনি যদি দেখেন যেটা হলো যে ট্রাম্প কিন্তু নিজে বলেছে জেলেনস্কির যে রাজনৈতিক গ্রহণযোগ্যতা, মানে তার যে পলিটিক্যাল অ্যাকসেপ্টেন্স এখন কিন্তু খুব নিম্ন, বা আপনার আহ, অনেক কম। তার মতে সেটি হলো 2%। ইউক্রেনিয়ান পিপল কিন্তু এখন জেলেনস্কিও সাপোর্ট করে না। ওর অন্যদিকে আপনি যদি দেখেন যেটি হলো যে ট্রাম্পের বিশেষ করে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সময়ে যে হিউজ অ্যামাউন্ট আপনার মিলিটারি সাপোর্ট যেটি দিয়েছিল, সেটি কিন্তু সেটির ব্যবহার, সেটি সদ্ব্যবহার নিয়ে কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আমার মনে হয় যেটা স্ক্রুটিনি করতে পারে সেই জায়গা থেকে। বিশেষ করে জেলেনস্কি অ্যাডমিনিস্ট্রেশনের ট্রান্সপারেন্সি নিয়েও কিন্তু পরবর্তী সময়ে কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আরো অন্য কঠোর অবস্থান নিতে পারে। সো এই ক্ষেত্রে আমি মনে করি যেটি হলো যে জেলেনস্কি অ্যাডমিনিস্ট্রেশন ট্রাম্পের সাথে যদি হার্ড বার্গেনিং এ যায়, সেটা ডেফিনেটলি ইউক্রেনের জন্য ক্ষতি হবে। আর অন্যদিকে আপনি আরেকটি বিষয় দেখেন যেটি হলো যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু এখন মূলত তাদের প্রধান ফোকাস হলো তাদের এনার্জি সিকিউরিটি বা তাদের ইকোনমিক ইন্টারেস্ট, বিশেষ করে রাশিয়াতে। কারণ আপনি যে বিষয়টি দেখবেন যেটি হলো যে ইউএস সহ এবং অন্যান্য ইউরোপিয়ান রাষ্ট্র, তারা কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, বিশেষ করে ফেব্রুয়ারি 2022 সালের পর থেকে, আপনি যদি দেখেন সেটি হলো যে 21,600টির মতো কিন্তু স্যাংশন আরোপ করে রাশিয়ান। সো রাশিয়ান ইকোনমি কিন্তু এখন খুবই, আপনি যদি বলেন যেটি হলো যে দুর্বল অবস্থানে রয়েছে, এবং তাদের আপনি জিডিপিও যদি দেখেন সেটা হলো 2.1 টু 2.5%-এর মধ্যে। আপনি একটি দুর্বল অর্থনীতি দিকে কিন্তু রাশিয়া ধাবিত হচ্ছে। আর অন্যদিকে এই নিষেধাজ্ঞার ফলে, বিশেষ করে ইউরোপিয়ান এবং আমেরিকার নিষেধাজ্ঞার ফলেও কিন্তু আমেরিকার একটা বড় কিন্তু অর্থনৈতিক ক্ষতি কিন্তু সম্মুখীন হয়েছে, এবং সেটি ধারণা করা হয়ে থাকে $324 বিলিয়নেরও বেশি কিন্তু আপনার ক্ষতির সম্মুখীন হয়েছে আমেরিকান কোম্পানিগুলো। সো আমেরিকান কোম্পানিগুলো কিন্তু খুব দ্রুত, বিশেষ করে রাশিয়ায় তাদের অপারেশনগুলো রিস্টার্ট করতে চাচ্ছে। অন্যদিকে রাশিয়া ডেফিনেটলি তাদের ইকোনমিক যে আপনি যদি বলেন মন্দা অবস্থা, সেটি কাটানোর জন্য কিন্তু আমেরিকান কোম্পানি এবং অন্যান্য ইউরোপিয়ান কোম্পানি যদি স্যাংশন উঠে যায়, তাদেরকেও কিন্তু আবার আমন্ত্রণ জানাবে তাদের কার্যক্রম পুনরায় চালু করার জন্য। আর আর সর্বশেষ যে বিষয়টি আপনি যদি দেখেন যেটি হলো যে রাশিয়া এবং ইউএস এর মধ্যে কিন্তু একটি জ্বালানি চুক্তি ছিল, এবং এই চুক্তি কিন্তু রাশিয়ার যে স্টেট ওন জ্বালানি আপনার কোম্পানি রাসনেট রাসনেফট, এবং আপনি যদি বলেন যে এক্সন মোবিলের সাথে কিন্তু একটি চুক্তি ছিল। সেটি কিন্তু আপনি যদি দেখেন বাতিল হয়ে যায় 2018 সালে, বিশেষ করে যখন 2014 সালে রাশিয়া ইউক্রেনে অ্যাটাক করে, তখন স্যাংশনের আওতায় কিন্তু তাদের যে এনার্জি কোঅপারেশন চুক্তি সেটি কিন্তু বাতিল হয়ে যায়। এই এই সৌদি আরবিয়াতে যে লাস্ট মিটিং হলো, ওই মিটিংয়ে কিন্তু তাদের জ্বালানি কোঅপারেশন নিয়ে কিন্তু কথা হয়েছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর। বিশেষ করে আমেরিকা কিন্তু এখন পৃথিবীর সবচেয়ে প্রধান, মানে সর্বোচ্চ বা 1 নম্বর জ্বালানি, বিশেষ করে ন্যাচারাল গ্যাস আমদানিকারক দেশ। পক্ষান্তরে রাশিয়া পৃথিবীর নাম্বার 1 ন্যাচারাল গ্যাস প্রডিউসার। সো তাদের দেখেন দুজনের কিন্তু মিউচুয়াল ইন্টারেস্ট রয়েছে, বিশেষ করে তাদের ইকোনমির জন্য। তো জ্বালানি আমি মনে করি যেটি হলো যে একটি বড় ফ্যাক্টর, যেটি ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ বন্ধের ক্ষেত্রে অন্যতম, আপনি যদি বলেন যেটা হলো যে ইকোনমিক ফ্যাক্টর হিসেবে কাজ করছে। ডক্টর ফরিদ হোসেন, শেষ প্রশ্ন, যে ইউক্রেন ইস্যুতে দ্বিতীয় দফা ইইউ নেতারা বৈঠক করতে যাচ্ছেন, এবং আমরা কিন্তু শুরু থেকে দেখেছি যে যুক্তরাজ্য ইউক্রেনকে বেশ সাপোর্ট দিচ্ছে, এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী এটাও বলেছেন যে ইউক্রেনের প্রয়োজনে তিনি সেনা পাঠাতে প্রস্তুত। সেক্ষেত্রে এই সংঘাত যদি বন্ধ হয়, সেটি ইইউর জন্য কতটা সুখকর বা নেতিবাচক হবে? আহ, আমি যদি এক বাক্যে বলি, এই সংঘাত বন্ধ হলে শুধু ইউরোপীয় ইউনিয়ন নয়, পৃথিবীর সকল রাষ্ট্রের জন্য কিন্তু এটি মঙ্গলজনক। কারণ আপনি যদি দেখেন সেটি হলো যে রাশিয়াকে আমরা এনার্জি পাওয়ার হাউস বলতে পারি। বিশেষ করে
এনার্জি গ্লোবাল এনার্জি সাপ্লাই চেইনে রাশিয়ার সবচেয়ে বড় ভূমিকা। ইভেন আমাদের মতো ডেভেলপিং কান্ট্রির ইকোনমি কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের ফলে। সো ইউরোপীয় ইউনিয়নও কিন্তু আপনি যদি বলেন যে তীব্র জ্বালানি সংকটে রয়েছে, বিশেষ করে ন্যাচারাল গ্যাস থেকে অন্য বিষয়ে, কারণ ইউরোপীয় ইউনিয়নের একটি জ্বালানি ডিপেন্ডেন্সি রাশার উপরে ছিল, বাট স্যাংশনের জন্য বিভিন্ন কারণে কিন্তু সিকিউর সাপ্লাই অফ যে এনার্জি সেটি কিন্তু ব্যাহত হয়েছে। বাট ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে ক্ষোভের বা আক্ষেপের জায়গা হলো যে ইউরোপীয় ইউনিয়ন বুঝতে পেরেছে, যেটি হলো যে গ্লোবাল স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং এর ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের যে ট্রেডিশনাল যে গুরুত্ব মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সেটি আর থাকছে না। বিশেষ করে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু যার ফলে কিন্তু ইউরোপীয় ইউনিয়নকে পাশ কাটিয়ে তারা কিন্তু এই যে পিস প্রসেসটা চালু রাখছে। এর মূল কারণ হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বড় আপনার খুব রয়েছে। বিশেষ করে আপনি যদি দেখেন যেটা হলো ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত যে নেটোর মেম্বার ছিল, তাদের কিন্তু নেটোর একটি বিশেষ ক্লজ অনুযায়ী কিন্তু 2% জিডিপি বিশেষ করে মিলিটারি তে খরচ করার কথা ছিল। বাট যার আপনি যদি দেখেন যে 32টি নেটো ভুক্ত দেশের মধ্যে মাত্র 23টি দেশ কিন্তু এই 2% জিডিপি বরাদ্দ দিচ্ছে, যার ফলশ্রুতিতে এই ইউরোপীয় ইউনিয়নভুক্ত নেটো সদস্য রাষ্ট্রের নেটোতে মিলিটারি কন্ট্রিবিউশন কম হওয়ার ফলে কিন্তু পক্ষান্তরে সেটি কিন্তু আমেরিকান ট্যাক্স পেয়ারদের উপরে কিন্তু এই বার্ডেনটা চলে যাচ্ছে, এবং আমেরিকা কিন্তু হিউজ অ্যামাউন্ট খরচ করতে হচ্ছে ইনক্লুডিং আপনার ইউক্রেনে। আর অন্যদিকে আপনি যদি দেখেন সেটি হলো যে রাশিয়া এবং আমেরিকার মধ্যে যে যে নেগোসিয়েশন চলছে যুদ্ধ বন্ধের জন্য। কারণ আপনি আপনি ডেফিনেটলি রাশিয়া এবং আমেরিকাকে দুইটাকে আপনার বৈশ্বিক রাজনীতিতে কিন্তু গ্রেট পাওয়ার হিসাবে আপনাকে অ্যাকনলেজ করতে হবে। সো এই ক্ষেত্রে কিন্তু ইউরোপীয় ইউনিয়নকে পাশ কাটালেও কিন্তু তাদের তেমন কিছু আসে যায় না। আর অন্যদিকে যেটি হলো যে গত 3 বছর নয়, দশক ধরে যে রাশিয়ার সাথে ইউরোপীয় ইউনিয়নভুক্ত রাষ্ট্রগুলোর যে দূরত্ব, সেটিও কিন্তু একটি বড় বিষয়। কারণ আহ, রাশিয়া কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত কোনো রাষ্ট্রের সাথে ওপেন নেগোসিয়েশনে কিন্তু তারা কিন্তু খুব কমফর্ট ফিল করবে না। সে বিষয়টা কিন্তু কিন্তু আপনার মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ করে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন গুরুত্বের সাথে দেখছে। তবে আপনি যদি দেখেন যেটি হলো যে সাস্টেনেবল বা টেকসই যে সমাধান বা পিস প্রসেসের জন্য ডেফিনেটলি ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রগুলোকে ইনভলভ করতে হবে। অবশ্যই ইউক্রেনকে ইনভলভ করতে হবে, কিন্তু আমার মনে হয় যে সেকেন্ড ফেজে সেটি কিন্তু আপনার ওয়াশিংটন করবে, অবশ্যই করবে। বিশেষ করে এই সপ্তাহে বা এই মাসের মধ্যে যদি বাইডেন এবং রুশ প্রেসিডেন্টের সরি ট্রাম্প এবং পুতিনের বৈঠক হওয়ার পরে আমার মনে হয় যেটা হলো যে তাদেরকে এই আলোচনা ইনক্লুড করা হবে। তবে আপাত দৃষ্টিতে যেটি মনে হচ্ছে, যদি আপনি যদি দেখেন যেটা হলো যে গ্লোবাল সিকিউরিটি আপনার আর্কিটেকচারে বা আপনি যদি বলেন যে স্ট্র্যাটেজিক বিশেষ করে পজিশনে আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়নের, সেই জায়গায় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কন্ট্রিবিউশন, আপনি যদি বলেন যে ফিনান্সিয়াল কন্ট্রিবিউশন বা মিলিটারি কন্ট্রিবিউশন ইউরোপীয় ইউনিয়নের থেকে অনেক বড়। আর ডক্টর ফরিদ অন্যদিকে যদি হোসেন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।